আসসালামু আলাইকুম সবাইকে। এই ড্রিম এন্ড অ্যাপ্রন গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সামনে যে নতুন ক্লাসের মাধ্যমে উপস্থিত হলাম সেটা হচ্ছে তোমাদের বোটানি প্রথম চ্যাপ্টার অর্থাৎ কোষ ও এর গঠনের একটি টপিক নিয়ে। টপিকটার নাম হচ্ছে, তোমরা বোর্ডে ইতিমধ্যে দেখে ফেলছো, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন অথবা ডিএনএ অনুলিপি বা ডিএনএ প্রতিলিপন অথবা ডিএনএ প্রতিরূপ অথবা ডিএনএ দ্বিতন সৃষ্টি করা। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের অনেকগুলো নাম রয়েছে। যেহেতু অনেকগুলো নাম রয়েছে অর্থাৎ এর প্রসেসটাও অনেক জটিল। তো আজকে সেই জটিল প্রসেসটাকে অনেক সহজ, ইজি, লজিক্যালি এবং বেসিক সহ পড়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করব, কোন কোন টপিক আলোচনা করব তা কিন্তু আমি বোর্ডের ডান পাশে লিখে রেখেছি। এই টপিকগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে। ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আজকের ক্লাসের পর তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না বলে আমি মনে করি। সুন্দর মতো সবাই একটু ক্লাসটা করে ফেলো। তো সবার আগে দেখো আমি বোর্ডে লিখেছি যে ডিএনএ রেপ্লিকেশনের ডেফিনেশনটা শিখতে হবে, অর্থাৎ সংজ্ঞা। ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো এই ডেফিনেশনটা ডিএনএ রেপ্লিকেশন নামে দেয়া রয়েছে। তো নামটা দেখো, ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশনের এই দেখো রেপ্লিকা, রেপ্লিকেশনের যে ওয়ার্ডটা বের করি সেটা হচ্ছে রেপ্লিকা। তোমরা যদি গুগল সার্চ করো তাহলে দেখবে রেপ্লিকা মানে কি জানো? প্রতিরূপ সৃষ্টি করা। কি বললাম ভাইয়া? প্রতিরূপ সৃষ্টি করা। আচ্ছা, তোমরা কি শুনো নাই যে ফিফা ফুটবলে যে বিশ্বকাপের যে ট্রফি দেওয়া হয় সেটা রেপ্লিকা তৈরি করা হয়েছে, অর্থাৎ ট্রফির রেপ্লিকা তৈরি করা হয়েছে। ঠিক তেমনি আমাদের ডিএনএরও রেপ্লিকা বা প্রতিরূপ সৃষ্টি করা হচ্ছে, অর্থাৎ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ রেপ্লিকা, প্রতিরূপ, প্রতিলিপি বা অনুরূপ তৈরি করা হচ্ছে। সবগুলো কিন্তু সমার্থক শব্দ, অর্থাৎ এই যতগুলো নাম আমি লিখলাম সবে কিন্তু সমার্থক শব্দ। তো সহজ বাংলায় যদি আমরা বলি, ডিএনএ প্রতিরূপ সৃষ্টি করা অর্থাৎ একটা ডিএনএ থেকে ঠিক আরেকটা ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া বা প্রসেস, সেটাকে কি আমরা ডিএনএ রেপ্লিকেশন বলবো না? আশা করি ডিএনএ রেপ্লিকেশন ডেফিনিশনটা তোমরা বুঝতে পারছো, যেটা তোমাদের ক মার্কের প্রশ্নে আসবে যে ডিএনএ রেপ্লিকেশন কি? একটা ডিএনএ থেকে অপর ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া বা প্রসেস তাকেই বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। খুবই ইজি কথাবার্তা। তো এই গেল ডিএনএ রেপ্লিকেশনের কথা। একটা কথা বলি, তোমরা আমরা পড়ছি না যে মাইটোসিস প্রক্রিয়ায়, মাইটোসিসে কি হয়? মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা এন থেকে এভাবে দুইটা এন থেকে এভাবে দুইটা এন সৃষ্টি হয়, আমরা তো সবাই পড়ছি। ঠিক তেমনি এই ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় ঠিক এমন হয়। দেখো এই একটা ডিএনএ, এই একটা ডিএনএ, এখান থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। এই একটা ডিএনএ এবং এই একটা ডিএনএ, দুইটা ডিএনএ কিন্তু দেখতে সেম, অর্থাৎ কি বললাম আমি? প্রতিরূপ, অর্থাৎ তাদের সবকিছুই সেম। একটা ডিএনএ থেকে ডিএনএ প্রস্তুত প্রক্রিয়া, এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা অনুরূপ সৃষ্টি করা। তাহলে আমাদের প্রথম যে টপিক অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের যে ডেফিনেশন, এটা আমরা শিখে ফেললাম। একদম সহজ, তোমাদের হাসান স্যারের বইয়ে শুরুতে এটা দেয়া রয়েছে। তো এখন কথা হচ্ছে, এই যে ডিএনএ রেপ্লিকেশন, অবশ্যই এগুলো আমাদের সায়েন্টিস্ট বা বায়োলজিস্ট দ্বারাই প্রমাণিত বা প্রসেসটা তাদের দ্বারাই ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ আমাদের বিজ্ঞানীদের অনেক কষ্ট নিহিত রয়েছে এই ডিএনএ রেপ্লিকেশনের পিছনে। তাহলে সেই বিজ্ঞানীদের নামকে আমাদের শেখা উচিত না? অবশ্যই আমাদের সেই নামগুলো শিখতে হবে। চলো শিখে নিই। আমরা সংজ্ঞা প্রথমে শিখলাম, এখন শিখব হচ্ছে এই যে ডিএনএ রেপ্লিকেশনের যে হিউজ প্রসেস, এই প্রসেসটার পিছনে আমাদের বিজ্ঞানীদের অবদান এবং তাদের কষ্ট, যেটা তোমাদের মেডিকেলের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম যে দুইজন বিজ্ঞানী ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আলোচনা করেন তাদের নাম হচ্ছে লেভিয়েন্থাল এবং ক্রেন। লেভিয়েন্থাল ও ক্রেন। ওনারা 1956 সালে প্রথম ডিএনএ রেপ্লিকেশন নিয়ে একটু আলোচনা করেন এবং বলেন যে ডিএনএ রেপ্লিকেশন মোট তিনটা প্রসেসের মাধ্যমে হয়। এটাকে ওনারা তিনটা অনুকল্প প্রস্তাব করেন 1956 সালে। ওনাদের ঠিক এক বছর পর অর্থাৎ 1957 সালে প্রথম ডিএনএ রেপ্লিকেশনের একটা বাস্তবসম্মত প্রসেস নিয়ে বিজ্ঞানীরা আলোচনা করেন। সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। কি বললাম ভাইয়া? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। তো বিজ্ঞানী স্টেন্ট
এই কথাটা বলেন যে ডিএনএ রেপ্লিকেশনটা মূলত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। উনি শুধু এটা বলেই বসে রয়েছেন যে ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। তো এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কোন জীবের অর্থাৎ কোন প্রাণী বা কোন উদ্ভিদে হয় সেটা সম্পর্কে কিন্তু বিজ্ঞানী স্ট্যান্ড বলেন নাই। হ্যাঁ, সেটা বলছে তারও ঠিক 1 বছর পর 1958 সালে। জানো কে বলছে? যে এই অর্ধ সংরক্ষণশীল প্রসেসটা এই কলাইয়ে হয়। এই কথাটা বলছে হচ্ছে ম্যাসেনসন এবং স্টাহল নামক বিজ্ঞানী। এই অর্ধ সংরক্ষণশীল কোথায় হয়? এই কলাইয়ে। এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন হচ্ছে ম্যাসেনসন বা স্টাহল, এই দুইজন বিজ্ঞানী। ম্যাসেনসন এবং স্টাহল এই যে বিজ্ঞানী, এই দুইজন বলছেন যে অর্ধ সংরক্ষণশীল প্রসেসটা তো আপনি বলছেন স্ট্যান্ড সাহেব, তো অর্ধ সংরক্ষণশীলটা কোথায় হয়? প্রথম ই কলাইয়ে তারা এই জিনিসটি উদাহরণ খুঁজে পায়। 1958 সাল শেষ, 1960 এবং 1961 সালের দিকে বিজ্ঞানীরা খুঁজে বের করেন যে না, শুধু এই ই কলাইয়ে না, আরো কিছু প্রাণীতে তোমার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হয়। প্রাণীগুলা বা জীব বা শৈবাল ছত্রাক যাই বলো, কারা বা জীব কারা তারা? একটা বের হয়েছে মানব হেলাকোষ। মানব হেলাকোষ, হেলাকোষ। আরেকটা বের হয়েছে একটা শৈবাল, শৈবালটার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। মাইডোমোনাস, এটা একটা শৈবাল, অর্থাৎ ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালেও তোমার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা আবিষ্কৃত হয়। আমরা কিছুক্ষণ পরে শিখবো যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশনের মানেটা কি। তো এই দুটো কে আবিষ্কার করলো? অবশ্যই বিজ্ঞানীদের নাম আমাদের জানতে হবে। মানব হেলাকোষে যে ডিএনএ রেপ্লিকেশনটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়, এটা আবিষ্কার করছে সুয়েকা। ওনার নাম কি? সুয়েকা। আর ঠিক এই স্বনামে, অর্থাৎ এই সুয়েকার স্বনামেই আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে সাইমন, যিনি আবিষ্কার করেন যে ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালেও অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হয়। তো এই গেল হচ্ছে আমাদের বিজ্ঞানীদের অবদানের কথা। আমরা কয়জন বিজ্ঞানীদের নাম শিখলাম দেখো তো? প্রথমে শিখলাম লেভিয়েনথাল এবং ক্রেনের কথা, তারপরে শিখলাম স্ট্যান্টের কথা, তারপরে ম্যাসেনসন এবং স্টাহল, তারপরে সুয়েকা এবং তারপর সাইমন। মোট 7জন বিজ্ঞানীদের কষ্টের কথা, অর্থাৎ 7জন বিজ্ঞানীদের 7 দিকের অবদানের কথা আমরা শিখলাম ডিএনএ রেপ্লিকেশন পড়ার সময়। তো গেল আমাদের 2 নাম্বার কথা, যে বিজ্ঞানীদের কি কি কষ্ট হয়েছে আমাদের এই ডিএনএ রেপ্লিকেশন প্রসেস আবিষ্কার করার পিছনে। এখন আমরা শিখবো ক্লাসিফিকেশন, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনকে কয়টা ভাগে ভাগ করা হয়। চলো শিখে নিই। ডিএনএ রেপ্লিকেশনটা মোট 3টা প্রসেস হয়। কয়টা প্রসেস? 3টা। আমি এক ইতে দেখবো, প্রক্রিয়া হচ্ছে 3টা। এই 1 2 3। প্রথম যে প্রক্রিয়া তার নাম হচ্ছে সংরক্ষণশীল বা কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। সংরক্ষণশীল বা এটার ইংলিশ নাম হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ। 2 নাম্বারটা হচ্ছে হাফ সংরক্ষণশীল, মানে অর্ধ সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীল, বা তাহলে এটার ইংলিশ নামটা কি হবে বলতো? হাফ সংরক্ষণশীল যদি হয় তাহলে এটা অবশ্যই নাম হচ্ছে সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ, ঠিক না? এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বুঝাইছে। এবং 3 নাম্বার হচ্ছে বিচ্ছুরণশীল বা ডেসপারেটিভ বা ডেসপারসিভ, সরি, বিচ্ছুরণশীল বা ডেসপারসিভ। বিচ্ছুরণশীল বা ডেসপারসিভ, এই হচ্ছে 3টা প্রক্রিয়া। আমি 3টা প্রক্রিয়ার কথা বললাম না ভাইয়া? দেখো তো, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। এখন 3টা প্রসেস আমরা শিখবো যে আসলে তারা কিভাবে ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে। আমরা তো এটা তো জানি যে ডিএনএ রেপ্লিকেশনে মূলত কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তো সংরক্ষণশীলে ধরো প্রথমে তো একটা ডিএনএ থাকে যার নাম হচ্ছে মাতৃ ডিএনএ। প্রথমে কি ডিএনএ থাকে দেখো, এই যে এই একটা ডিএনএ,
এই একটা ডিএনএ ধরো, ঠিক আছে, এই ডিএনএটাকে বলা হচ্ছে মাতৃ ডিএনএ। মূলত তো মাতৃ ডিএনএ থেকেই তোমার পরবর্তীতে ছোট ছোট ডিএনএ তৈরি হয়, যেটাকে আমরা অপত্য ডিএনএ বলতে পারি, অর্থাৎ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ প্রস্তুত হওয়া। তো এই ডিএনএ এর দুইটা প্রান্ত থাকবে, একটা প্রান্ত হচ্ছে 5'3" প্রান্ত, আরেকটা প্রান্ত হচ্ছে এই দিকের 5'3" প্রান্ত, দুইটা প্রান্ত, একটু পরে আমরা প্রান্ত সম্পর্কে পড়ব। তো এই সংরক্ষণশীল পদ্ধতিতে যখন তোমার একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়, দুইটা তৈরি হবে, দুইটার একটা হবে সম্পূর্ণ মাতৃ ডিএনএ এর মতো, আর একটা হবে সম্পূর্ণ নতুন ডিএনএ। কথা বুঝছো কি বললাম ভাইয়া? যে দুইটা ডিএনএ তো তৈরি হবে, একটা হবে সম্পূর্ণ মাতৃ ডিএনএ এর মতো, অর্থাৎ এই যে সেম মাতৃ ডিএনএ এর মতো, আরেকটা তোমার হবে হচ্ছে একদম নতুন একটা ডিএনএ, নতুন, এই দেখো একটা নতুন ডিএনএ। এখানেও তোমার প্রান্ত দিয়ে দাও 5'3", এখানেও প্রান্ত দিয়ে দাও, নতুন একটা ডিএনএ যেটা, সেটারও একটা প্রান্ত দিয়ে দাও 5'3", সহজ কথায় হচ্ছে মাতৃ ডিএনএ এর মতো সেম একটা ডিএনএ হবে আর একদম নতুন আরেকটা ডিএনএ হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে সংরক্ষণশীল ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ মাতৃ ডিএনএ যেমন অপত্যের মধ্যে সেম টু সেম আরেকটা ডিএনএ হবে, আর আরেকটা যেটা হবে সেটা একদম নতুন ডিএনএ হবে। এটা হচ্ছে সংরক্ষণশীল বা কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। এখন আসি আমরা অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভে। সেমি কনজারভেটিভেও তোমার একটা মাতৃ ডিএনএ থাকবে, এই তোমার ধরো একটা মাতৃ ডিএনএ, ঠিক আছে, মাতৃ ডিএনএ 5 প্রান্ত 3 প্রান্ত, 5 প্রান্ত 3 প্রান্ত। তো তোমার এই এখানে হবে কি জানো, দুইটা ডিএনএ তো তৈরি হবে, এখান থেকেও তো তোমার দুইটা ডিএনএ তৈরি হবে, কিন্তু এখানে হবে কি, অবশ্যই নতুন একটা ডিএনএ তৈরি হচ্ছে, নতুন ডিএনএ একটা প্রান্ত অর্থাৎ 5'3" প্রান্ত পুরনটার সাথে এই মাতৃটার সাথে যুক্ত হয়ে যাবে, এবং আরেকটা প্রান্ত আরেক মাতৃর সাথে যুক্ত হবে। আমি যদি চিত্র আঁকি তোমরা বুঝতে পারবে। ধরো এই যে 5'3" প্রান্ত একটা যাবে এদিকে, আরেকটা যাবে এই 5'3" প্রান্ত, এই ধরো এটা 5'3", এটা হচ্ছে 3'5" প্রান্ত, এবং নতুন যে ডিএনএ যেটার মধ্যে মাতৃ ডিএনএ এর কোনো বৈশিষ্ট্য নেই, এই দেখো এভাবে উৎপন্ন, এই ডিএনএ উৎপন্নটা হবে হচ্ছে এভাবে। কথা বুঝতে পারছো আশা করি? এই যে আমরা ক্ষারক বা নাইট্রোজেন বেস দিয়ে দিলাম, এই হচ্ছে তোমার ডিএনএ তৈরি প্রসেস। এই হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে তো মাতৃ ডিএনএ, ঠিক না? এটা না মাতৃ ডিএনএ। তো এই মাতৃ ডিএনএ থেকে দেখো তো, এখানে মাতৃ ডিএনএ থেকে দেখো মাতৃ ডিএনএ সেম টু সেম বৈশিষ্ট্য একটা ডিএনএ তৈরি হয়েছে, কিন্তু এখানে হয়েছে কি মাতৃ ডিএনএ একটা সূত্রকের সাথে নতুন একটা সূত্রক যুক্ত হয়ে গেছে, দুই দিকে সেম জিনিস হয়েছে। তাহলে দেখো তো এটাকে একটা মিক্সড আপ ডিএনএ না, মিক্সড ডিএনএ না? যে রেপ্লিকেশন প্রক্রিয়া এভাবে মিক্সড ডিএনএ, অর্থাৎ একটা সূত্রক থাকবে মাতৃকোষ থেকে, আরেকটা সূত্রক থাকবে হচ্ছে নতুন, আবার একটা সূত্রক থাকবে নতুন আরেকটা থাকবে মাতৃকোষের, সেটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। তো দুইটা প্রসেস শিখে ফেললাম ক্লাসিফিকেশনে। 3 নাম্বার হচ্ছে তোমার বিচ্ছুরণশীল বা ডিসপারসিভ ডিএনএ রেপ্লিকেশন। এখানে হয় কি জানো, খন্ড খন্ড আকারে যুক্ত হয়। ধরো এই আমাদের মাতৃ ডিএনএ, এই না আমাদের মাতৃ ডিএনএ, এত সময় ধরে আঁকতেছি আমরা, আমাদের মাতৃ ডিএনএ 5'3" প্রান্ত 3, সরি এখানেও 5 প্রান্ত, এখানে 3 প্রান্ত। তো এখানে হয় কি জানো, এটা ওয়ান টাইপ অফ অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ, কিন্তু এখানে হয় তোমার যে নতুন যে লেগিংস সেটার সাথে মাতৃ লেগিংস, অর্থাৎ এই দেখো মাতৃটা, এই যে মাতৃটা খন্ড খন্ড আকারে যুক্ত হয়। দেখো অর্ধ সংরক্ষণশীল প্রসেসে কিন্তু সম্পূর্ণভাবে বা সুন্দরভাবে যুক্ত হয়েছিল, কিন্তু এই বিচ্ছুরণশীলে দেখো খন্ড আকারে যুক্ত হয়েছে। এই যে খন্ড আকারে মাতৃ ডিএনএ সূত্র এবং নতুন ডিএনএ সূত্র যে যুক্ত হওয়ার যে রেপ্লিকেশন প্রসেস, সেটাকেই বলা হচ্ছে বিচ্ছুরণশীল ডিএনএ রেপ্লিকেশন। তাহলে প্রথম কথাটা কি, সংরক্ষণশীল মানে কি, মাতৃকোষ থেকে দুইটা তৈরি হবে, একটা হবে মাতৃকোষের বৈশিষ্ট্যের সমান আর একটা হবে নতুন, এই যেটা হচ্ছে নতুন, আর এটা হচ্ছে তোমার মাতৃকোষের বৈশিষ্ট্যের সমান। আর অর্ধ সংরক্ষণশীলে কি, মাতৃ ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে, কিন্তু দুইটা ডিএনএ এর বৈশিষ্ট্য কি, একটা সূত্র থাকবে মাতৃ ডিএনএ থেকে, আরেকটা থাকবে নতুন ডিএনএ, আরেকটা ডিএনএ মাতৃসূত্রকের, আরেকটা থাকবে নতুন ডিএনএ। কিন্তু বিচ্ছুরণশীল বা ডিসপারসিভের কি, ডিসপারসিভের হচ্ছে মাতৃ ডিএনএ থেকে যখন নতুন দুইটা ডিএনএ তৈরি হবে, তখন তারা যে নতুন ডিএনএ এর সাথে যুক্ত হবে তারা বিচ্ছিন্নভাবে যুক্ত হবে, তারা খন্ড
বা বিচ্ছিন্নভাবে যুক্ত হবে, খণ্ড সৃষ্টি করবে। মানে এই যে অর্ধ সংরক্ষণশীল যত সুন্দর মতো যুক্ত হয়েছিল, সে সুন্দরভাবে যুক্ত হওয়ার ভাই এখানে কোনো কথা নেই। এখানে হলো তারা নিয়ম মানে না, তারা খণ্ড 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 ভাবে যুক্ত হয়, তারা লাইন মানে না। এই যে খণ্ড খণ্ড ভাবে যুক্ত হওয়া, এই প্রসেসটাকে বলা হচ্ছে বিচ্ছুরণশীল ডিএনএ রেপ্লিকেশন। আশা করি এই যে ডিএনএ রেপ্লিকেশনের যে ক্লাসিফিকেশন, এইটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ডিএনএ রেপ্লিকেশনের ক্লাসিফিকেশন আমাদের শেষ। এখন দেখো তো 4 নাম্বার টপিক আমরা কি সিলেক্ট করে রাখছি। 4 নাম্বার টপিক হচ্ছে এই যে রেপ্লিকেশন প্রসেসটা হবে, এটা উপকরণ কি বা এখানে এনজাইম কি কি লাগবে, এই জিনিসটা এখন আমরা শিখবো। আমরা কি জানি, আমরা আদিকোষ এবং প্রকৃত কোষ পড়ছি না? তো আদিকোষ এবং প্রকৃত কোষের যখন আমরা পার্থক্য শিখছি, আমরা কিন্তু শিখছি যে আদিকোষের যে ডিএনএ থাকে এবং প্রকৃত কোষের যে ডিএনএ থাকে তারা কিন্তু সেম থাকে না, ঠিক না? তারা কিন্তু ভিন্ন থাকে। এই ভিন্নতার উপর ভিত্তি করে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন প্রসেসেও কিন্তু ভিন্নতা রয়েছে। এখন কথা হলো ভাই কিভাবে ভিন্নতা রয়েছে, এটা একটু শিখি আমরা। তো এই যে ডিএনএ রেপ্লিকেশন, এটা তো তোমার অবশ্যই আদিকোষে হবে, প্রকৃত কোষিতেও হবে, অর্থাৎ প্রোক্যারিওটাও হবে, ইউক্যারিওটাও হবে। তো ডিএনএ রেপ্লিকেশনটা তো দুইটাতে হবে, ঠিক না? প্রোক্যারিওটিক যারা রয়েছে, প্রোক্যারিওটিক তাদেরও হবে, তারপর তোমার ইউক্যারিওটিক যারা রয়েছে, ইউক্যারিওটিক তাদেরও হবে, ঠিক না? এখন আমরা কি করছি, এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ডিএনএ এর মধ্যে পার্থক্য আছে। প্রোক্যারিওটিকের ডিএনএ হয় হচ্ছে বৃত্তাকার, কি থাকে? বৃত্তাকার। এবং ইউক্যারিওটিকের ডিএনএ কেমন থাকে? দণ্ডাকার। ওনার কেমন? ওনার থাকে হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আর ওনার কেমন থাকে? ওনার থাকে দণ্ডাকার। তাহলে আমরা যদি একটু চিত্রটা একটু লক্ষ্য করি, আমরা প্রোক্যারিওটিক আচ্ছা ডিএনএ এবং ইউক্যারিওটিকের ডিএনএ চিত্র যদি একটু খেয়াল করি, তাইলে অবশ্যই আমি একটা কথা বলি, ডিএনএ এর গঠন আমি পরের ক্লাসে আপলোড করব, ডিএনএ এর গঠন সম্পর্কিত একটা ক্লাস, ওই ক্লাস আমরা পড়বো। বা তোমরা একটু আগেও যদি ধারণা নাও, ডিএনএ কিন্তু দুইটা সূত্র এভাবে প্যাচ মেরে থাকে, এই যেভাবে প্যাচানো অবস্থা থাকে, দুইটা সূত্র। তো অবশ্যই এই বৃত্তাকার প্রোক্যারিওটিক ডিএনএ এবং দণ্ডাকার ইউক্যারিওটিক ডিএনএও কিন্তু এভাবে দুইটা সূত্র প্যাচ দিয়ে থাকবে। তো যেহেতু এটা বৃত্তাকার, তাহলে এভাবে এভাবে আমরা আঁকি, দেখো এই একটা সূত্রক, এই হচ্ছে তোমার একটা সূত্রক, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আর দণ্ডাকার হচ্ছে তোমার এমন থাকে, দেখো দণ্ডাকার যেটা কিছু নাকি আমরা চিত্র আছে, এই যে দণ্ডাকার থাকে হচ্ছে এই যে এমন, এটা হচ্ছে দণ্ডাকার, এটা হচ্ছে বৃত্তাকার। তাইলে বৃত্তাকারে যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, তখন হয় কি জানো, ডিএনএ রেপ্লিকেশন মূলত হচ্ছে দুইটা সূত্র খুলে যাওয়া। তো যখন ধরো এই দেখো এখানে দুইটা সূত্রক আছে না, তো যখন ডিএনএ রেপ্লিকেশন হয় প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, তখন হয় কি এই যে দুইটা সূত্রক তোমার খুলে যায়, এই দুইটা সূত্র খুলে যায়। দেখো এই দুইটা সূত্র কি দুইটা মাথা সৃষ্টি করছে না, তারা করে কি জানো, এখানে এভাবে বৃহৎ তোমার একটা জায়গা সৃষ্টি করে, এই জায়গা সৃষ্টির মাধ্যমে পরের সূত্রকের সাথে যুক্ত হয়। এই দেখো জায়গা সৃষ্টি মানে বৃত্তাকার একটা জায়গা সৃষ্টি করে, বাবলের মতো জায়গা তৈরি করে, জায়গা সৃষ্টির মাধ্যমে পরবর্তী ডিএনএ সূত্রকের সাথে এসে যুক্ত হয়। এই যে বাবলটা সৃষ্টি করছে, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বাবল। এই বাবলটার নাম কি? এই বাবলটার নাম হচ্ছে রেপ্লিকেশন বাবল। রেপ্লিকেশন বাবল। তাহলে রেপ্লিকেশন বাবল কোথায় সৃষ্টি হয়? প্রোক্যারিওটিক জীবে। আর ইউক্যারিওটিকের কথা চিন্তা করি, ইউক্যারিওটিকেও দুইটা সূত্র খুলে যায়, এভাবে থাকে, সেটা খুলে যায়। তো ধরো তোমার এইখান থেকে ডিএনএ খুলে গেল, প্যাচটা খুলে যাবে। তো এখানে প্যাচটা খুলে হয় কি জানো, এই যে এই জায়গাটুকু নিচে চলে যায় এবং এরা এভাবে খুলে যায়, ধরো এই যে এই খুলে যায়, এই এভাবে খুলে যায়, আবার পরে এভাবে পেঁচানো শুরু করে, এই যে আবার পেঁচানো শুরু করলো। তাহলে এই দেখো এখানে এসে তারা এভাবে খুলে গেছে। তো এই যে জায়গা যে খুলে যায়, এখানে দেখো এই দেখো নিচের দিকে এভাবে একটা সৃষ্টি হয়েছে না, তো এটাকে কি বলা হয় জানো, ফর্কের মতো বা কাটার মতো একটা জায়গা। তো এই যে ফর্ক বা কাটার মতো যে এই যে জায়গাটা, এই জায়গাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। তাহলে বলতো ইউক্যারিওটিকে কি সৃষ্টি হয়? রেপ্লিকেশন ফর্ক, কারণ দণ্ডাকার থাকে। আর প্রোক্যারিওটিকে সৃষ্টি হয় রেপ্লিকেশন বাবল, কারণ বৃত্তাকার থাকে, ভিতরে বসে তারা এভাবে ফুলে যায়। আর দণ্ডাকারে হচ্ছে এভাবে কাটার মতো জায়গা সৃষ্টি করে, রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন বাবল, দুইটা জায়গা। আমরা মূলত
বইয়ের অনুযায়ী যে ডিএনএ রেপ্লিকেশনটা পড়বো সেটা মূলত ইউক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন পড়বো, অর্থাৎ এই রেপ্লিকেশন যে দণ্ডাকার যে ডিএনএ, সেই দণ্ডাকার ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হয় সেটাই আমরা শিখবো। তো এই প্রয়োজনীয় উপকরণ কোনটা কোনটা লাগে, এনজাইম কোনটা কোনটা লাগে, সেটা এখন শিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা চলো শুরু করা যাক। গেল আমরা একটু ক্লাসিফিকেশনের একটু ধারণা পেলাম, গেল এখন আমরা দেখবো হচ্ছে উপকরণ এবং এনজাইমের কথাবার্তা। শোনো, এই যে বললাম না আমি যে ডিএনএটা তোমার খুলে যায়, একটা দণ্ডাকার ডিএনএ, এই চিত্রটা খুব ভালো মতো খেয়াল করবো এবং মেমোরাইজ করার চেষ্টা করবা। ধরো এই হচ্ছে আমাদের ডিএনএ, এই হচ্ছে আমাদের ডিএনএ, এই সুন্দর ডিএনএ যাচ্ছে, এই হচ্ছে আমার ডিএনএ, এই 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 এই, ঠিক আছে? কি হয় আমি কি বলছি যে দুইটা সূত্র থাকে, তার সূত্রকে নামটা দিয়ে দিই। একটা হচ্ছে 5 প্রাইম আর একদিকে হচ্ছে 3 প্রাইম, আরেকদিকে হচ্ছে 5 প্রাইম আর একদিকে হচ্ছে 3 প্রাইম। ও আচ্ছা, এর আগে তোমাদের 5 3 প্রাইমটা একটু বুঝাইনি। ধরো এই একটা ডিএনএ, এই আরেকটা ডিএনএ, ডিএনএ দেখো দুইটা স্ট্র্যান্ড বা দুইটা সূত্র দ্বারা গঠিত না? একটা সূত্রকে বলা হয় 5-3 সূত্র, আরেকটা সূত্রকে বলা হয় উল্টা 5-3, মানে দুই দিকে দুইটা বিপরীত থাকবে। তো এই যে 3 প্রাইম লিখছি না, 3 প্রাইমে একটা ফাংশনাল গ্রুপ এসে যুক্ত হবে। কি যুক্ত হবে? ফাংশনাল গ্রুপ। এখানে একটা ফাংশনাল গ্রুপ যুক্ত হবে, ফাংশনাল গ্রুপ। তো সেম এই 5 প্রান্তেও একটা ফাংশনাল গ্রুপ যুক্ত হয়। 3 প্রান্তে যে ফাংশনাল গ্রুপটা সৃষ্টি হয় বা যুক্ত থাকে সেটা হচ্ছে হাইড্রক্সিল, এবং 5 প্রান্তে যুক্ত থাকে ফসফেট। এই যে কথাটা বললাম যে ফাংশনাল গ্রুপ কোন প্রান্তে বা কোন সূত্রকে কোনটা থাকে, এটা প্রসেস পড়ার সময় খুবই ইম্পর্টেন্টলি আমাদের কাজে লাগবে, এজন্য আগে বলে রাখলাম। আচ্ছা, এই দুটো শিখে ফেললাম। এরপর কথা হচ্ছে তোমার এই যে আমরা যে ডিএনএ তে ছিলাম, আমি কি বলছিলাম যে দুইটা সূত্র খুলে যায় এবং খোলার মাধ্যমে তারা একটা কি তৈরি করে, রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি করে। তো ধরো এই এই জায়গাটা খুলে গেল, এইভাবে খুলে যাচ্ছে, এই খুলে গেল, এই এই খুলে গেল। তো এখানে কি সৃষ্টি হলো দেখো তো, এই যে এভাবে করে এই ফর্ক সৃষ্টি হলো, ঠিক না? এই এই গিয়ে এই একটা ফর্ক সৃষ্টি হলো, এই দিক কেটে ফেলি, এই না আমাদের ফর্ক সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? তো দেখো তো কি হয়েছে, ডিএনএ ছিল, ডিএনএ দুইটা সূত্র কি গেছে, খুলে গেছে, ঠিক না? তো এই যে খুলে গেছে, এই যে খুলে গেছে যে জায়গায়, এই জায়গাটাতে খুলে গেছে না? এই যে খুলে গেছে, এখান থেকে কিন্তু কি শুরু হয় জানো? এখান থেকে আমাদের যে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়, ডিএনএ রেপ্লিকেশনটা এখান থেকে শুরু হয়, কথা বুঝছো? এর জন্য এই যে ডিএনএ রেপ্লিকেশন যেখান থেকে খুলে, মানে ডিএনএ যেখান থেকে খুলে যায় সেখান থেকেই তো ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়। এই যে খোলা বা শুরু হওয়ার যে জায়গা, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন অরিজিন, বা আরেকটা নাম হচ্ছে ওরি বিন্দু। এটার নাম কি? রেপ্লিকেশন অরিজিন, রেপ্লিকেশন অরিজিন, বা এর আরেকটা নাম হচ্ছে ওরি বিন্দু, এর নাম হচ্ছে ওরি বিন্দু, ওরি বিন্দু, ঠিক আছে? ওরি বিন্দুতে এসে এই সূত্রটা খুলে যায়, কথা বুঝছো? এখন আমরা এই যখন এটা পড়বো তখন এনজাইমের নামগুলো শিখে ফেলবো। এই যে ডিএনএ সূত্র যে খুলে যাওয়া, এই খুলে যেতে একটা এনজাইম খুবই সাহায্য করে। এই যে ডিএনএ এর প্যাচ খুলে ফেললো, এই খুলে ফেলতে বা অরিবিন্দু সৃষ্টি করতে যে এনজাইম সাহায্য করে সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। কোন এনজাইম বলছি? হেলিকেজ এনজাইম। তাহলে হেলিকেজ এনজাইমের কাজ কি পারা উচিত? হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে প্যাচ, এই যে প্যাচটাকে খুলে ফেলা। সোজা বাংলা আমরা লিখবো প্যাচ খোলে, প্যাচ খুলে ফেলে। প্যাচ খোলাই হচ্ছে তোমার এই হেলিকেজ এনজাইমের কাজ। হেলিকেজ এনজাইমের কাজ কি? প্যাচ খুলে ফেলা। এরপর তোমার প্যাচটা তো খুলে গেছে, প্যাচটা তো বেয়াদবিও করতে পারে, মানে কি প্যাচটা তো আবার লেগে যেতে পারে। সে যদি বেয়াদবি করে এই প্যাচটা এদিকে যদি এমন করে ফেলে, দেখো তো যদি এমন করে ফেলতো যে ভাই আপনি এখানে খুলছেন, হেলিকেজ এনজাইমের মাধ্যমে আপনি এখানে খুলে ফেলছেন, সে যদি এমন করে আবার আমরা লেগে যাব, আবার আমরা এখানে এইভাবে তৈরি করব, করতে পারে না? বেয়াদবি করতে পারে না? তো সে যেন এভাবে বেয়াদবি না করে, অর্থাৎ সে যেন আবার প্যাচ না লাগাই ফেলে, সে যেন ভঙ্গ না করে, আইন ভঙ্গ না করে প্যাচ না লাগায়, অর্থাৎ এভাবেই যেন একটা ফর্ক রাখে, এটাকে তো বলছি আমরা রেপ্লিকেশন ফর্ক, সে যেন এভাবে রেপ্লিকেশন ফর্ক রাখে, এই জিনিসটা এনশিওর করে আরেকটা এনজাইম। সেই এনজাইমটার নাম হচ্ছে টপো আইসোমারেজ। কি বলছি ভাইয়া? প্যাচ যেন না খুলে,
প্যাচ না খুলে এই জিনিসটা কে এনশিওর করে বলছি? আরেকটা এনজাইম, এনজাইমেরটার নাম কি? টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ জিনিসটা এনশিওর করে। এখন এই সেম কাজটাই তো তোমার আদিকোষেতে মানে প্রোক্যারিওটিকেও হয়। ইউক্যারিওটিক, এটা তো আমরা ইউক্যারিওটিকের কথাবার্তা বলছি। ইউক্যারিওটিকে প্যাচ না খোলার কাজটা করে টপো আইসোমারেজ, আর আদিকোষে বা প্রোক্যারিওটিকে এই কাজটা করে আরেকটা এনজাইম। এই এনজাইমটার নাম হচ্ছে গাইরেজ এনজাইম। কি এনজাইম? গাইরেজ এনজাইম। গাইরেজ এনজাইম কি কাজ করে? প্যাচ যেন না খুলে যায়। কোথায় কাজ করে? আদিকোষে কাজ করে। কথা বুঝছো? আদিকোষে এই কাজটা করে কে? গাইরেজ এনজাইম। গাইরেজ এনজাইম, এর আগে বললাম আমরা হেলিকেজ এনজাইম। শেষ। এরপরে কথা হচ্ছে তোমার, দেখো আমি একটা কথা বলি, আমাদের ডিএনএ তে তো আমরা এটা জানি যে এডিনিন থাকে, ঠিক না? এডিনিন মানে এ, গুয়ানিন থাকে, থাকে না? গুয়ানিন মানে কি? জি, গুয়ানিন। তারপর থাকে হচ্ছে সাইটোসিন, ঠিক না? সাইটোসিন মানে কি? সি। তারপর থাকে হচ্ছে থায়ামিন, ঠিক না? থায়ামিন মানে কি? টি। এরা কি? এরা চারোটা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক। এখন এই নাইট্রোজেন ক্ষারকগুলো কিভাবে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কি সবাই সবার সাথে যুক্ত থাকে? না, এ এবং টি যুক্ত থাকে এভাবে, দুই ডবল বন্ড দিয়ে। গুয়ানিন এবং সাইটোসিন যুক্ত থাকে ট্রিপল বন্ড দিয়ে। আমার কথা হচ্ছে এই যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এরা কোথায় থাকে? এরা কিন্তু এই যে বেস পেয়ারের সূত্রকে থাকে। সূত্র কিভাবে থাকে? ধরো এভাবে, এখানে এভাবে থাকে, এই এভাবে, এই 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 এখানে আরেকটা বেস পেয়ার, এই বেস পেয়ার, এই দেখতেছো? এই যেভাবে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। তাহলে এখানে যদি এ থাকে, ওই পাশে কি থাকবে? অবশ্যই টি থাকবে। এখানে যদি জি থাকে, অবশ্যই ওই প্রান্তে কি থাকবে? সি থাকবে। যদি এই পাশে সি থাকে, ওই পাশে জি থাকবে, অর্থাৎ সি জি একসাথে, এ টি একসাথে। আবার এই পাশে যদি টি থাকে, এই পাশে কে থাকবে? এ। এই পাশে যদি জি থাকে, এই পাশে কে থাকবে? সি থাকবে। তো সূত্রগুলায় নাইট্রোজেন ক্ষারকগুলো এই অনুযায়ী সজ্জিত থাকে। এখন এই যখন এই অরিবিন্দুর মাধ্যমে যখন রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, তারা কিভাবে ভেঙে গেল না? এগুলা কি দূরে দূরে সরে গেল না? তাইলে জিনিসটা এভাবে হয়ে যায় না? এই যে এভাবে এভাবে হয়ে যায় না? এখানে এ টি জি সি, তাহলে ওই পাশে কি চলে যায়? ওই পাশে আরেকটা চলে যায় না? এই যে এভাবে এভাবে ভেঙে যায় না জিনিসগুলো? দেখো তো এভাবে না? ওই পাশে কি হবে? টি, এদিকে হবে হচ্ছে এ, এদিকে হবে সি, এদিকে হবে জি, ঠিক না? উল্টা উল্টা সাইডে। তো আমরা তো দুইটা এনজাইমের নাম পড়ছি, হেলিকেজ এবং টপো আইসোমারেজ। এই যে অনুসূত্র, এত সময় পড়ছি প্যাচ, এই যে অনুসূত্র, এই যে একটা সূত্র, এটাকে বলা হচ্ছে একটা অনুসূত্র, এবং এটা হচ্ছে আরেকটা অনুসূত্র। এই যে দুইটা অনুসূত্র, তারা যেন আলাদা থাকে, তারা যেন একটা দূরত্ব মেইনটেইন করে থাকে, অর্থাৎ অনুসূত্রগুলো যেন আলাদা আলাদা থাকে। এই আলাদা আলাদা থাকে যেন, তার জন্য আরেকটা এনজাইম রয়েছে। অর্থাৎ এটা কিভাবে লিখতে পারি? অনুসূত্র যেন কি থাকে? অনুসূত্র আলাদা থাকে, এটার জন্য তোমার কি আছে? আরেকটা এনজাইম আছে। এই এনজাইমটা মূলত এক ধরনের প্রোটিন। কি বলছি ভাইয়া? প্রোটিন। এই প্রোটিনটার নাম হচ্ছে এসএসবিপি। এটার ফুল ফর্ম জানা তোমার এইচএসসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটার ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। কি বলছি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং। তারপর তো বুঝলাই পি দ্বারা মূলত প্রোটিনকে নির্দেশ করা হয়েছে। তো তার কাজ কি? তার কাজ হলো অনুসূত্রগুলো যেন কি থাকে? দূরে দূরে থাকে। কথা বুঝছো? প্রথম কাজ করছি আমরা প্যাচ খুলে ফেলা। কে কাজ করে? হেলিকেজ। তারপরে কাজ করছি প্যাচ যেন বেয়াদবি না করে, তারা যেন এইভাবেই খোলা অবস্থা থাকে, সেই কাজটা কে করে? টপো আইসোমারেজ। আদিকোষে এই কাজটা করে গাইরেজ। তারপরে বলছে এই যে অনুসূত্র, তারা আলাদা থাকে কার মাধ্যমে? কি বলছি? আলাদা থাকে এসএসবিপির মাধ্যমে, বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে কয়টা এনজাইমের নাম অলরেডি আমরা শিখে ফেলছি? যে প্রয়োজনীয় এনজাইমের নাম বলছি, এই এনজাইম আমরা অলরেডি শিখে ফেলছি, 4টা এনজাইমের নাম। এরপরে তোমার কথা হচ্ছে এই যে অনুসূত্রগুলো তৈরি হয়েছে, শোনো, এরা তো এই পুরাটু কি মাতৃ ডিএনএ না? মাতৃ অনুসূত্র না? মাতৃ অনুসূত্রকে এই যে অনুসূত্রগুলা, এগুলোকে বলা হচ্ছে তোমার ছাঁচ। এগুলোকে কি বলা হয়? ছাঁচ, বা ইংলিশে বলা হয় এগুলোকে টেমপ্লেট। টেমপ্লেট।
এই টেমপ্লেটে কিন্তু নতুন ডিএনএ সিকোয়েন্স এসে যুক্ত হবে। তো এই টেমপ্লেটও কিন্তু একটা প্রয়োজনীয় উপকরণ ডিএনএ রেপ্লিকেশনের জন্য। তাহলে দেখো তো টেমপ্লেট কয়টা? দুইটা, এই একটা টেমপ্লেট, এই আরেকটা টেমপ্লেট। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে এই যে টেমপ্লেট তৈরি হলো, এই টেমপ্লেটে তোমার আরএনএ সিকোয়েন্স এসে যুক্ত হবে। কি যুক্ত হবে? আরএনএ সিকোয়েন্স। দেখো এই বলছি না, এই পর্যন্ত দেখো আমরা লিখছি না ATGC, নিচে একটু পূর্ণ করে ফেলি, এ দেই আরেকটা আর সি দেই আরেকটা, তাহলে এই পাশে আসবে টি, এই পাশে আসবে জি। এই যে এইখানে একটা আরএনএ টেমপ্লেট এসে যুক্ত হবে। ধরো এই না 5 3 প্রান্ত, এই প্রান্তটা তাহলে কি 3, এই প্রান্ত না 5। শোনো, এইখানে এসে একটা টেমপ্লেট যুক্ত হবে, এই একটা টেমপ্লেট। কথা বুঝছো? একটা আরএনএ টেমপ্লেট, এই যে সেম ক্ষারকে। এটাকে কি বলা হয়? কি বলছি ভাইয়া? এটাকে বলা হচ্ছে আরএনএ টেমপ্লেট। এই যে আরএনএ টেমপ্লেট, এই আরএনএ টেমপ্লেটের নাম হচ্ছে প্রাইমার। কি বলছি? আরএনএ টেমপ্লেটের নাম হচ্ছে প্রাইমার। তাহলে একটা জিনিস দেখো তো, কি বলছি ভাইয়া? এটা হচ্ছে একটা আরএনএ টেমপ্লেট, যে কোথায় এসে যুক্ত হয়েছে? এই 5 প্রান্তে। তাহলে এই প্রান্তটা কি হবে? অবশ্যই 3 হবে, এবং এই দিকটা হবে 5 5 3। আমি বলছি না দুইটা উল্টা থাকে? তো দেখো এই জিনিসটাকে আমি কি বলছি? প্রাইমার। প্রাইমার এসে কোথায় যুক্ত হয়েছে? একটা টেমপ্লেটের সাথে। এই যে প্রাইমার এখানে এসে যুক্ত হয়েছে, এই যে যুক্ত হওয়াটা, এই যুক্ত হওয়াটা যে এনজাইম করে তার নাম হচ্ছে তোমার প্রাইমেজ এনজাইম। কোন এনজাইম ভাই বলছি? অর্থাৎ প্রাইমার যুক্ত করে কোন এনজাইম? প্রাইমার যুক্ত করে তোমার প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম, প্রাইমেজ এনজাইম প্রাইমার যুক্ত করে। কথা বুঝছো? তাহলে কি আমরা আরেকটা এনজাইম শিখে ফেললাম না? প্রাইমেজ এনজাইম যে কাকে যুক্ত করে? প্রাইমারকে যুক্ত করে। এরপর হচ্ছে কি তোমার আমি বলি, এই যে এটা তো তোমার 5 প্রান্তে যুক্ত হয়েছে, আরেকটা প্রাইমার এই পাশে যুক্ত হবে। কি বলতে শুনো, আরেকটা প্রাইমার এই পাশে এসে যুক্ত হবে, এই পাশে এসে যুক্ত হবে। কিন্তু এই প্রাইমার যখন এই পাশে যুক্ত হবে, 3 প্রান্তের সাথে যখন যুক্ত হবে, তখন ঝামেলা আছে। তখন ঝামেলাটা কি? এই যে তোমার প্যাচ, যেটা প্যাচের সাথে সুন্দর মতো সে সুগঠিত হতে পারবে না। প্যাচের সাথে সুন্দর মতো সে সুগঠিত হতে পারবে না, অর্থাৎ সে এই প্যাচের সাথে ঝামেলা লাগাই ফেলবে। প্যাচের সাথে ঝামেলা লাগাই সে কি করবে? মাঝখানে মাঝখানে কিছু ফাটা জায়গা তৈরি করবে। ফাটা জায়গা, যেটা এই প্রসেস পড়ার সময় আমরা পড়বো। এই যে ফাটা জায়গা সৃষ্টি করবে, এই ফাটা জায়গাগুলোকে যুক্ত করতে আরেকটা এনজাইম লাগে, তার নাম হচ্ছে তোমার লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম। এরপর আছে এই ডিএনএ রেপ্লিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এনজাইমটা, তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। কি বলছি ভাই? ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ। তো দেখো, আচ্ছা আমি এই জায়গাটা মুছে ফেলবো, এর আগে আমি বলি তোমাদের, আমি কয়টা এনজাইমের নাম একসময় আমরা শিখে ফেলছি। হেলিকেজ একটা, ট্রোপোআইসোমারেজ, গাইরেজ, এসএসবিপি, প্রাইমেজ, তারপরে পড়ছি লাইগেজ, তারপরে পড়ছি ডিএনএ পলিমারেজ। এখন এই যে ডিএনএ পলিমারেজ, তার আবার প্রকারভেদ আছে, প্রকারভেদটা একটু পড়তে হবে। এটা মুছে ফেললাম, তোমরা লিখে ফেলো, যখনই পড়াই দিছি সুন্দর মতো লিখে ফেলবা। তো এই যে ডিএনএ পলিমার যে জিনিসটা বললাম, ডিএনএ পলিমার মোট 3টা। কয়টা বলছি? ডিএনএ পলিমার। ডিএনএ পলিমারেজ, সরি পলিমারেজ যে এনজাইম, সে হচ্ছে 3 ধরনের। 1 2 3। ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। এই যে ডিএনএ পলিমারেজ 1, তার কাজ হচ্ছে মূলত প্রাইমারকে সরাই ফেলা। এই যে প্রাইমার, তাকে সরাই ফেলা, এবং এই যে গ্যাপ ফিল আপ করা। তার কাজ কয়টা? 2টা কাজ। প্রথম এই যে ডিএনএ পলিমারেজ 1 এর 2টা কাজ। কয়টা কাজ? 2টা। একটা হচ্ছে তোমার সরি কলমটা পড়ে গেল। কাজ 2টা। একটা হচ্ছে তোমার ডিএনএ প্রাইমার সরানো, প্রাইমার কি করে? সে সরাই ফেলে। এবং আরেকটা কাজ হচ্ছে তার, ওই যে গ্যাপের কথা বললাম, সোজা কথা হচ্ছে ফিল ইন দা গ্যাপ। ফিল ইন দা গ্যাপ হচ্ছে তার 2 নাম্বার কাজ। এই হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ 1 এর কাজ। আর ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিএনএ পলিমারেজের ভিতরে। তো ডিএনএ পলিমারেজ 3 আবার 3টা টাইপের হয়। কয়টা টাইপ? 3টা টাইপ। 3টা টাইপের আবার 3 ধরনের কাজ আছে। কি কি একটু শিখে ফেলি। তো এই যেটা তো লেখছো, ধরো এইভাবে লিখলাম, দাঁড়াও। এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, তার টাইপ কয়টা বলছি ভাই? 3টা। 1 2 3টা টাইপ। একটা টাইপ হচ্ছে আলফা ডিএনএ পলিমারেজ 3, একটা হচ্ছে এপসাইলন ডিএনএ পলিমারেজ 3,
আরেকটা হচ্ছে তোমার বিটা টু ডিএনএ পলিমারেজ 3। তিনটার হচ্ছে আলাদা আলাদা কাজ, তিনটার আলাদা আলাদা কাজ। এই যে আলফা ডিএনএ পলিমারেজ 3 তার কাজ হচ্ছে তোমার প্রভাবকীয় কাজ, মানে এই যে ফুল প্রক্রিয়াটায় সে প্রভাবক হিসেবে কাজ করে। তার কাজ কি? প্রভাবকীয় কাজ। কথা বুঝছো? প্রভাবকীয় কাজ গেল। এপসাইলন, এটার নাম এপসাইলন ডিএনএ পলিমারেজ 3। এর কাজ হচ্ছে মূলত ডিএনএ মিসম্যাচ বা ডিএনএ প্রুফ রিডিং করা। কি কাজ বলছি ভাইয়া? ডিএনএ প্রুফ রিডিং। প্রুফ রিডিং কখন করতে হয়? যখন মিসম্যাচ হয়। কি হয়? যখন মিসম্যাচ হয়। মিসম্যাচকে এখন আমি বুঝাচ্ছি। আর এরপর হচ্ছে তোমার এই যে বিটা টু ডিএনএ পলিমার, সে মূলত এই যে প্রসেসটাকে স্মুথ করতে সাহায্য করে, স্মুথ প্রসেস করতে সে সাহায্য করে। তাহলে আমরা কি ডিএনএ পলিমারেজের সব কয়টা কাজ শিখলাম? ডিএনএ পলিমারেজ 1 3 এর কাজ বললাম, 3 এর প্রকারভেদ শিখলাম। এবার একটা ওয়ার্ড নতুন ইউজ করছি, সেটা হচ্ছে এই যে ডিএনএ প্রুফ রিডিং, যেটাকে বলছি মিসম্যাচ। মিসম্যাচ মানে একটু শিখি আমরা। আচ্ছা শোনো, আমরা এইমাত্র দেখো এখনো ডানে লেখা আছে যে একটা ডিএনএ, এই একটা ডিএনএ তে কি থাকে? এই যে এভাবে থাকে। এগুলা কি কি আঁকতেছি দেখো তো, এগুলো আঁকতেছি হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, ঠিক না? এটা নাইট্রোজেন ক্ষারক। নাইট্রোজেন ক্ষারক কিভাবে সজ্জিত থাকে? এডিনিনের সাথে তোমার কি থাকে? থায়ামিন থাকে। তোমার গুয়ানিনের সাথে সাইটোসিন থাকে, আবার সাইটোসিনের সাথে গুয়ানিন, থায়ামিনের সাথে এডিনিন, এডিনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে এডিনিন। ওয়েট, আমি কি ঠিক লিখছি? না, আমি শেষের দিকে এসে একটু ভুল লিখছি। ভুলটা কোথায় দেখো তো? এই দেখো, আমি গুয়ানিনের সাথে থায়ামিন লিখে ফেলছি, আমি থায়ামিনের সাথে সাইটোসিন লিখে ফেলছি, আমি এই সাইটোসিনের সাথে এডেনিন লিখে ফেলছি। এরা কি যায় এদের সাথে? দেখো তো, অর্থাৎ জিটিএ/সিটি না, টিসি ট্রান্সফার সার্টিফিকেটও না, আবার সিএ মিলে একটা। এই যে না মিলা, এভাবে যদি ডিএনএ তে কোনো সময় গঠিত হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার কি? মিসম্যাচ। অনেক সময় ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে যে নতুন ডিএনএ তৈরি হবে, সেখানে এই ধরনের অনুসূত্র বা এই ধরনের নিউক্লিওটাইডের বিন্যাস দেখা যেতে পারে। এটাকেই বলা হচ্ছে মূলত মিসম্যাচ বা মিসম্যাচ অফ ডিএনএ, যেটা মূলত প্রুফ রিডিং এর মাধ্যমে সলভ করা যায়। তো গেল, আসলে বুঝতে পারছো ডিএনএ মিসম্যাচ জিনিসটা কি, প্রুফ রিডিং কি। মানে মিসম্যাচ সমস্যাটা সলভই হচ্ছে তোমার প্রুফ রিডিং। তো এত সময় আমরা কি বললাম? এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি উপকরণ দরকার, কি কি এনজাইম দরকার। আরো দুইটা এনজাইম আছে, এনজাইমগুলোর নাম হচ্ছে ফসফোরাইলেজ এনজাইম এবং নিউক্লিয়েজ এনজাইম। কি কি? ফসফোরাইলেজ এবং নিউক্লিয়েজ এনজাইম। মোট কয়টা এনজাইমের নাম শিখলাম আমরা? আমরা মোট 10টা এনজাইমের নাম শিখছি। 10টা এনজাইমের এক খাতায় লিখবা এবং পাশে সবগুলা কাজ যেভাবে শিখাই দিছি ওভাবে লিখে ফেলবা, তাহলে তোমার নোট হয়ে যাবে। ঠিক আছে? গেল, এনজাইম শেষ, উপকরণ শেষ। এই যে এই জায়গাটা এখন আমি মুছে ফেলি। তাই এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, ওটা কি? ওটা হচ্ছে এই যে প্রসেস, যে ডিএনএ যে রেপ্লিকেশনটা হয় মূলত কিভাবে হয়, তার ফুল প্রসেসটা কি একটু বোঝার ট্রাই করবা, একটু এনজাইমের লজিক খাটাবা। এনজাইমের যে কাজগুলো ভাই বলছি, ওই কাজের সাথে প্রসেসকে ইন্টার কানেকশন করার ট্রাই করবা। দেখো প্রসেস একদম পানি ভাত। চলো ওইটা শুরু করি। আচ্ছা, তো এইটা এখন আমরা শুরু করবো হচ্ছে ফুল প্রসেসটা। ঠিক আছে? ফুল প্রসেসটা মূলত তোমার আমি একদম বইটই ঘেটে কয়েকটা ধাপ আনছি, যে মোট প্রসেসটা কয়েকটা ধাপে হয়। আমি মোট 5টা বা 6টা ধাপের মধ্যে ফুল ডিএনএ প্রসেসটা শিখিয়ে ফেলবো, যে 6টা প্রসেসের মাধ্যমে কিভাবে বা 6টা ধাপের মাধ্যমে কিভাবে প্রসেসটা হয়। তো ওই প্রসেসটা এখন চলে যাওয়া যায়। প্রথম যে তোমার শুরু হয়, শুরুর জন্য আমাদের শক্তির দরকার। অর্থাৎ এই যে এত কঠিন একটা প্রসেস শুরু হবে, এই প্রসেসটা হওয়ার জন্য আমাদের শক্তির দরকার। এই শক্তিগুলো আমরা পাবো হচ্ছে তোমার
মনোফসফেট থেকে। কোথায় থেকে? মনোফসফেট। এখন মনোফসফেট আমরা কি একটু শিখি, শোনো। প্রথম এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা ধাপ লিখে ফেলছি। প্রথমে আমি কি লিখছি? ডিএনএ নিউক্লিওটাইড। এখন আমি একটু বুঝাই তোমাকে। আমরা তো শিখছি না এডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এরা এভাবে থাকে। এএমপি থাকে, সরি ছোট হাতের না এটা বড় হাতের, এই যে এএমপি থাকে, টিএমপি থাকে, সিএমপি থাকে, জিএমপি থাকে। এখন কথা হলো এরা কারা? এমপি কারা? এমপি কি এমপি মিনিস্টার? না, এমপি মিনিস্টার না। এই এমপি মানে হচ্ছে তোমার মনো ফসফেট। এই মনোফসফেট যেহেতু ফসফেট, তাহলে এখানে কোন এনজাইম কাজ করবে? ফসফোরাইলেজ এনজাইম। কিছুক্ষণ আগে যেটা শিখলাম একটা এনজাইমের মধ্যে, এই ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে এই সবগুলা ফসফেট তোমার ট্রাইফসফেটে পরিণত হবে। এডিনিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট, গুয়ানিন ট্রাইফসফেট। এই যে টিপি দ্বারা কি বুঝলাম? টিপি দ্বারা আমরা শিখবো হচ্ছে ট্রাইফসফেট। এবং এই যে রূপান্তরে কোন এনজাইম সাহায্য করছে? রূপান্তরের এখানে সাহায্য করছে হচ্ছে তোমার ফসফোরাইলেজ এনজাইম। কথা ক্লিয়ার? ফসফোরাইলেজ এনজাইম মূলত এই রূপান্তরে সাহায্য করছে। এখন কথা হইলো এই ফসফোরাইলেজ এনজাইম কি হইলো? এই যে এটিপি, টিটিপি, সিটিপি, জিটিপি এরা এনে কি হইছে? আচ্ছা তোমাদের মনে হয় এটিপি এই ওয়ার্ডটা মানে একটু পরিচিত লাগছে, ঠিক না? এটিপি না আমাদের প্রধান এনার্জি কয়েন, অর্থাৎ এই চারজন আমাদের মূলত কি প্রোভাইড করতেছে? আমাদের এনার্জি প্রোভাইড করতেছে, যেন আমরা এই প্রসেসটা সুন্দর মতো করতে পারি। আমাদের এনার্জি প্রসেস মানে প্রোভাইড কে করতেছে? ডিএনএ নিউক্লিওটাইড গুলো, অর্থাৎ এএমপি, টিএমপি, সিএমপি, জিএমপি থেকে ফসফোরাইলেজের মাধ্যমে এটিপি, টিটিপি, জিটিপি, সিটিপি তৈরি হলো মূলত এনার্জির জন্য। অর্থাৎ প্রথম ধাপটা হচ্ছে আমাদের এনার্জি রিকোয়ারমেন্টের ধাপ। এরপরে শুরু হবে তোমার আসল খেলাধুলা, আসল কাজ তোমার শুরু হবে। ওইটার জন্য আমাদের একটু চিত্র সুন্দর মতো আঁকতে হবে, চিত্র সুন্দর মতো বুঝতে হবে। আমি এখন বড় করে চিত্র হবে, এখন খুবই ঠান্ডা মাথায় তোমরা দেখবা। এখন হচ্ছে আসল প্রসেস। এই না আমাদের চিত্র, আমাদের দণ্ডাকার, আমাদের ইউক্যারিওটিকের দণ্ডাকার ডিএনএ এইভাবে না ভেঙে যায়, ঠিক কিনা? এভাবেই তো ডিএনএটা ভাঙে। তো এখানে কি হয়? এটা হচ্ছে তোমার 5 প্রান্ত, এটা হচ্ছে তোমার 3 প্রান্ত, এটা হচ্ছে আবার 3 প্রান্ত, এটা হচ্ছে তোমার 5 প্রান্ত। কথা বুঝছো? এখন এই যে তোমার এখানে তুই থাকে কি বলে এটাকে? নিউক্লিওটাইড গুলা থাকে, ঠিক না? এই না নিউক্লিওটাইড গুলা, একটা দুইটা ধরো, এই নিউক্লিওটাইড গুলো আছে না? এই না নিউক্লিওটাইড, ধরো এখানে এ টি জি সি, এখানে সি জি, এখানে এ টি, এখানে টি এ, এখানে ধরো আবার সি জি, ঠিক আছে? লিখলাম। তারপর এটা কি হয়? এখানে এসে ভেঙে যায় না? এই যে এভাবে ভেঙে যাইতেছে, ঠিক তো? এই যে এভাবে না থাকে তারা, এই যে এভাবে না? তাহলে এটা যদি আবার এ হয়, এটা কি হবে? এই কিছু আগে শিখছি টি, এটা যদি সি হয় এটা হবে জি, এটা যদি জি হয় এটা হবে সি, এটা যদি আবার টি হয় এটা হবে এ, ঠিক তো? এখন আমার কথা হচ্ছে দেখো তো, আমরা যেটা আগে এনজাইমের সময় পড়ে ফেলছি যে এই ডিএনএ খন্ডটা প্যাচ খুলে যায় এখানে। এই জায়গাটার নাম কি শিখছি এইমাত্র? কি শিখছি? অরিবিন্দু। আমরা এই জায়গাটার নাম শিখছি অরিবিন্দু। এই অরিবিন্দুতে তোমার যে খুলে যায়, এই খোলাটাকে কি বলা হয়? হেলিক্স ওপেন না? এটা তো এই যে প্যাচ, এটাকে মূলত এই যে প্যাচ হিসেবে থাকে, এটাকে মূলত বলা হয় ডিএনএ হেলিক্স। তো ডিএনএ হেলিক্সটা কি এখানে খুলে যায় না? ডিএনএ হেলিক্স যেটা থাকে সে কি এখানে খুলে যায় না? ওপেন হয় না? এই ওপেনটা কে করে? এই ওপেনটা কে করে রে? ওপেনটা আমরা এইমাত্র পড়ছি না? কোন এনজাইম করে? এটা অবশ্যই আমাকে পরে জানাবা। যেই সময় ক্লাস করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এই যে পেজটা ওপেন করা এবং রেপ্লিকেশন ফর্ক তৈরি করে এটা কোন এনজাইম করে। তো কি হইলো এখন দেখো তো, এখান থেকে খুলে গেল, পরিবিন্দুতে কি হইলো? পরিবিন্দুতে রেপ্লিকেশনটা কি হইলো? শুরু হইলো, ঠিক না? রেপ্লিকেশনটা স্টার্ট হইলো। এর জন্য এটাকে কি বলা হয়? রেপ্লিকেশন অরিজিন বা অরিবিন্দু। তো প্রথম প্রসেস হচ্ছে ডিএনএ নিউক্লিওটাইডের মাধ্যমে এনার্জি। পরের প্রসেসে লিখছি দেখো ডিএনএ হেলিক্স ওপেন। এই যে ওপেন হয়ে যায়, ওপেন হয় হচ্ছে তোমার একটা এনজাইম যেটার নাম তোমাদের বলতে বলছি, এনজাইমের মাধ্যমে খুলে যায়। এরপরে আবার বলছি যেন প্যাচ না লাগায়, তার জন্য কি আছে? টপোআইসোমারেজ। তারপরে বলছি টপোআইসোমারেজ মূলত তোমার এখানে থাকে।
মূলত হচ্ছে যখন প্যাচ খুলে তখন একটা টেনশন তৈরি হয়, এই টেনশনটা রিলিজ হওয়ার জন্য টোপোআইসোমারেজ হেল্প করে। তো যখন এই এরা যেন তোমার ওই কি বলছে এটাকে খোলা অবস্থায় থাকে, এর জন্য কোন এনজাইম রয়েছে? হেলিকেজ এনজাইম, নাম তো বলতেই পারলাম। এখানে থাকে মূলত তোমাদের হেলিকেজ এনজাইম, এই যে এখানে থাকে আমাদের হেলিকেজ এনজাইম। এবং এই যে সূত্র, প্রত্যেক সূত্রকের কাছে এই যেভাবে থাকে, এইভাবে থাকে প্রত্যেক সূত্রকের কাছে যেটা থাকে, এই এবার সূত্রকের কাছে কিছু প্রোটিন থাকে, কিছু প্রোটিন থাকে, যেন এই সূত্রগুলো আলাদা আলাদা থাকে। কি এনজাইমের কথা মনে পড়তেছে? এনজাইমের কাজের কথা মনে পড়তেছে? বলছিলাম না সূত্র যেন আলাদা থাকে, এর জন্য কিছু প্রোটিন রয়েছে যাদের নাম সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এসএসবিপি। কথা বুঝছো? যখন হেলিক্স খুলে তখন তিনটা এনজাইম তিনটা কাজ করে। প্যাচ যেন খুলে যায়, হেলিক্স ওপেন হওয়া মানে রেপ্লিকেশন শুরু হওয়া, প্যাচ যেন না লেগে যায়, জন্য টোপোআইসোমারেজ, আদিকোষীতে গাইডেজ। তারপরে বলছি অনুষত্ব যেন আলাদা থাকে, এর জন্য এসএসবিপি প্রোটিন। এখন কথা হচ্ছে তোমার তাহলে কয়টা ধাপ শেষ দেখো তো? এই ডিএনএ নিউক্লিওটাইড শেষ এনার্জির জন্য, হেলিক্স ওপেন শেষ, এখন হচ্ছে প্রাইমার গঠন। এর জন্য আমাদেরকে একটু সুন্দর মতো বুঝতে হবে যে প্রাইমার জিনিসটা কি এবং প্রাইমার গঠন জিনিসটা আসলে কি বোঝানো হয়েছে। শোনো, প্রাইমার জিনিসটা যদি আমি এই প্রাইমার ওয়ার্ডটাকে যদি তোমাদের সামনে একটু ব্যাখ্যা করি, প্রাইমার মূলত হইল তোমার আরএনএ সিকোয়েন্স। কি বলছি ভাই? আরএনএ সিকোয়েন্স। আরএনএ সিকোয়েন্সটাকে মূলত তোমার প্রাইমার বলা হয়। তো এই প্রাইমারটা তোমার এই নিচের দিকে এসে প্রথমে যুক্ত হবে। কথা বুঝছো? এখানে দেখো থ্রি প্রান্ত না, এই দেখো এখানে এভাবে এই যেভাবে করে কি আছে, এডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এডিনিন কিছু তো আছে, ঠিক না? তো হয় কি জানো, আবার এখানেও আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই না থায়ামিন, এই হচ্ছে এডিনিন, এই হচ্ছে সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, ঠিক না? তো এখানে হয় কি তোমার এই যে আরএনএ সিকোয়েন্সটা সে এসে যুক্ত হয়। কথা বলছো? কি বলছি? আরএনএ সিকোয়েন্স যুক্ত হয়, যেটাকে আমরা প্রাইমার বলছি। এই প্রাইমারটা এসে এই জায়গায় এসে যুক্ত, এই যে একটা প্রাইমার, এই একটা প্রাইমার যুক্ত হইলো। তো এটা যদি থ্রি প্রান্ত হয়, এটা কি হবে? ফাইভ প্রান্ত। এবং আমাদের যে আরএনএ সিকোয়েন্সের যে প্রাইমার এইভাবে থাকে, একটা প্রাইমার এই যে এইভাবে থাকে, এই যে এইভাবে থাকে, এটা হচ্ছে ফাইভ প্রান্ত এবং এটা হচ্ছে থ্রি প্রান্ত। খুব ইম্পর্টেন্টলি এটা মনে রাখবা, এই যে প্রাইমার তার সিকোয়েন্সটা হচ্ছে বা প্রাইমারের যে চলার যে পথ সেটা হচ্ছে 5 থেকে 3 প্রান্তের দিকে, অর্থাৎ সে সব সময় 5 প্রান্ত থেকে শুরু হয় বা 5 প্রাইম থেকে শুরু হয় এবং 3 প্রাইম পর্যন্ত যায়। তাহলে দেখো তো একটা জিনিস, এই 5 প্রাইম থেকে কি এই 3 প্রাইমের দিকে যাবে না? তো ঠিকই তো গেছে, ঠিক না? সে ঠিকই আছে। সে করবে কি জানো, এটা তো 3 প্রাইম, ঠিক না? উপরের দিকে যাওয়া শুরু করবে, সেভাবে এই যে এভাবে এভাবে উপরের দিকে যাবে এবং এই এডিনিন এই পর্যন্ত যুক্ত হবে। দেখতেছো সে উপরে যাচ্ছে এবং এভাবে সে উপরে যাওয়ার মাধ্যমে একটা নতুন ডিএনএ তৈরি করছে। দেখো তো এখানে কি একটা ডিএনএ সূত্রক তৈরি হয়ে গেছে না? ঠিক কি না? এখানে যদি আলাদাভাবে চিন্তা করি, এখানে এটা 3 প্রাইম হয়ে যায় না? আর এই 5 টারে এখানে এনে ফেলো, এই যে 5 টারে এখানে এনে ফেলো, তাহলে এটাকে একটা 5 প্রান্ত না? দেখো 5 3 মাঝখানে নিউক্লিওটাইড বা নাইট্রোজেন ক্ষারক আছে, তাহলে এই যে অংশটুকু এটাকে কি আমরা একটা নতুন ডিএনএ বলতে পারি না? দেখো ডিএনএ রেপ্লিকেশনের অর্ধেক কাজ কিন্তু শেষ। এই যে এটা হচ্ছে প্রাইমার। তোমার প্রাইমারটা কার মাধ্যমে যুক্ত হয়েছে? এনজাইমের নাম কি? প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম এখানে এসে যুক্ত করাইছে কাকে? এই প্রাইমারটাকে, এবং সে উপরের দিকে যাওয়া শুরু করছে। কারণ আমরা কি করছি, প্রাইমারের গতিপথ হচ্ছে 5 থেকে 3 প্রান্তের দিকে, সে যাচ্ছে 5 থেকে 3 প্রান্তের দিকে, উপরের দিকে। মানে একটা সূত্র ফুললি আমাদের কমপ্লিট, কিন্তু ঝামেলা লাগায় তোমার এই দিকেরটা। বুঝছো কিভাবে? দেখো একটা জিনিস, এখানে তো 5 প্রান্ত, আমরা বলছি আমাদের প্রাইমার যদি ভাবে যুক্ত হয় সে 5 থেকে 3 এর দিকে যাবে। এখন একটা জিনিস বলো তো, এই যে 5 এখানে 5 জিনিসটা কি হয়? নো, আমরা বলছি উল্টা হইতে হবে। 5 হইলে এখানে অবশ্যই 3 হইতে হবে। এখানে কি 3 আছে? এখানে তো 5 আছে, তাইলে এখানে প্রসেসটা একটু ভিন্নভাবে। চলো ভিন্নভাবে একটু চিন্তা করি, ভিন্নভাবে আমরা চিন্তা করি, এই জিনিসটাকে সাজাই। আমরা করব কি, এই যে সূত্র বা ছাঁচ বা টেমপ্লেট, এটাকে খণ্ডন করব। কি করব? খণ্ডন করব। ধরো এইখান থেকে একটা খণ্ড করলাম, এখান থেকে একটা খণ্ড করলাম, বুঝছো? তো হয় কি, এই প্রাইমারটা এসে প্রত্যেক খণ্ডের সাথে যুক্ত হওয়া শুরু করে। কি করে? প্রত্যেক খণ্ডের সাথে। তো দেখো এটা 3 প্রান্ত না? তাহলে এই যে খণ্ডটা এটা 3 প্রান্ত হয়ে যায় না? তাহলে এটা কোন প্রান্ত হয়ে যায়? 5 প্রান্ত না? ঠিক না? আবার এইটা হয়ে যায় 3 প্রান্ত, এটা হয়ে যায় না 5 প্রান্ত? এটা হয়ে যায় 3 প্রান্ত, ওইটা হয়ে যায় না 5 প্রান্ত? ঠিক লিখছি তো নাকি? তো এই যে আমাদের প্রাইমার সে করে কি, এই প্রত্যেকটাতে টুকরা টুকরা হয়ে যুক্ত হয়। ধরো এইভাবে, ভাই যেভাবে লিখি ওভাবে দেখো, এই যে প্রাইমার এই এসে যুক্ত হবে, এই প্রাইমার এই এসে যুক্ত হবে, প্রাইমার এই এসে যুক্ত হবে, প্রাইমার যুক্ত হবে। প্রাইমারের কোনটা হবে? ধরো এটা হবে হচ্ছে 5, এটা হবে হচ্ছে 3, এটা হবে হচ্ছে আবার 5, এটা হচ্ছে 3,
এটা 5, এটা 3। দেখো তো এখন উল্টা হয়ে গেছে, এখন কিন্তু আমাদের যে রুলস সে অনুযায়ী হইছে। তো দেখো তো কি দেখতেছি ভাইয়া, এইখানে একটা খণ্ড, এই না একটা খণ্ড তৈরি হয়েছে, এইখানে একটা খণ্ড তৈরি হয়েছে না, আবার এখানে একটা খণ্ড তৈরি হয়েছে না। দেখো খণ্ড খণ্ড করে এই যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে, এই যে খণ্ড, কি বলতেছি ভাইয়া, এই যে খণ্ড, এই খণ্ডের একটা নাম আছে, এই খণ্ডের নাম হচ্ছে ওকাজাকি খণ্ড। কি বলতেছি, ওকাজাকি। আমি কি ঝাঁকি লিখে ফেলছি, সরি আমি ঝাঁকি লিখছি, সরি আমার কলমে ঝাঁকাইতে ঝাঁকাইতে আমি ঝাঁকি লিখে ফেলছি। এটা হচ্ছে ওকাজাকি খণ্ড, জাকি, ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ডের মাধ্যমে দেখো আমরা তো বলছি 5 থেকে 3 এর দিকে যায়, তাহলে দেখো তো এখন গতিপথটা কি হবে, 5 থেকে 3 এর দিকে, 5 থেকে 3 এর দিকে, 5 থেকে 3 এর দিকে, মানে যেতে যেতে তার একটা নতুন অনুসূত্র তৈরি করে। তাহলে এখানেও একটা কি নতুন ডিএনএ তৈরি হয়ে গেল। কিন্তু এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি, দেখো এই প্রত্যেকটা যে ওকাজাকি খণ্ড তাদের মধ্যে কি স্পেস আছে, দেখো এই দেখো এখানে কি দেখো একটু খালি জায়গা আছে না, এখানে একটু খালি জায়গা আছে না, আছে কিনা? এই খালি জায়গা এগুলোকে বলা হচ্ছে গ্যাপ, এগুলোকে বলা হচ্ছে গ্যাপ। এই গ্যাপগুলো তো ফিল করতে হবে, ফিল আপ করতে হবে, ঠিক না? এই গ্যাপগুলো যদি ফিল আপ না করি এখানে কি অনুসূত্রকের ধারাবাহিকতা থাকবে? থাকবে না। তো এই যে গ্যাপ, এই গ্যাপটাকে ফিল আপ করে হচ্ছে তোমার ডিএনএ লাইগেজ, কে ডিএনএ লাইগেজ এনজাইম। দেখো আমরা যে এনজাইমগুলো পড়ছি সব এনজাইম কিন্তু মূলত এই প্রসেসটাকে তোমার সাহায্য বা প্রসেসটাকে আগায় নিতে সাহায্য করে। দেখো প্রাইমার গঠন এই যে এখানে গঠিত, আমরা পড়ে ফেলছি। ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন মানে কি, এই যে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ একটা থেকে একটা তৈরি হচ্ছে বা নতুন যে অনুসূত্রগুলো তৈরি হচ্ছে এটা। আর তারপর পড়ছি প্রাইমার অপসারণ। অর্থাৎ প্রাইমার অপসারণ মানে কি, দেখো তো যখন সে উপরে গেল, এই যেটা উপরে যাওয়া শুরু করছে, সে কি আর প্রাইমার রইছে না, সে তো তার পুরনো যে টেমপ্লেট, আমাদের যে পুরনো যে টেমপ্লেট, সেই টেমপ্লেটের সাথে যুক্ত হয়ে সে কি তার একটা নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করছে না, সে নতুন ডিএনএ এর অংশ না, তখন তখন তো সে তার আগের পরিচয় বাদ দিয়ে দিয়েছে, সে আর তখন আর প্রাইমার নাই, সে তার নতুন পরিচয় ধারণ করছে। তাহলে কি প্রাইমার আমাদের অপসারণ হয়ে গেছে না, ঠিক না? এরপর হচ্ছে এই হচ্ছে তোমার প্রসেস। তখন আমি কি বলছি, ডিএনএ লাইগেজ গ্যাপ ফিল করে ফেলে, গ্যাপ ফিল আপ হয়ে যায় এবং এরা এইভাবে পূর্ণ হয়ে যায়। তাহলে একটা জিনিস দেখো তো ভাইয়া, পুরা এই একটা ডিএনএ, এখান থেকে নতুন দুইটা ডিএনএ তৈরি হয়েছে কিনা, ওই যে সংরক্ষণশীল অর্ধ সংরক্ষণশীল বিচ্ছুরণে পড়ছি, এই যে একটা ডিএনএ থেকে এভাবে করে দুইটা ডিএনএ তৈরি হয়, এভাবে ভাবে বলে ফেলছিলাম, কিন্তু কিভাবে হয় এটা কি এখন শিখে ফেললাম না? এই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের ফুল প্রসেস। সর্বশেষ হচ্ছে আমাদের প্রুফ রিডিং। হইতে পারে 10,000 এর মধ্যে একটা, 10,000 রেপ্লিকেশনের মধ্যে একটা এমন হইতে পারে, ওই যে বলছি এর সাথে জি মিলে যেতে পারে, সি এর সাথে জি মিলতে পারে, টি এর সাথে সি মিলতে পারে। তো ওইভাবে যদি হয় আমাদের অবশ্যই প্রুফ রিডিং করতে হবে, প্রুফ রিডিং করে মিসম্যাচ অপসারণ করতে হবে আর কি। তো এই যে তোমার যেটা উপরের দিকে যাচ্ছে, এই যে উপরের যে তোমার যে স্ট্যান্ড, সেটাকে বলা হচ্ছে তোমার অগ্রগামী বা তোমার লিডিং স্ট্যান্ড। এটাকে বলা হচ্ছে কি, অগ্রগামী বা লিডিং, যেটা হচ্ছে উপরের দিকে যায় ওটাকে বলা হচ্ছে কি লিডিং স্ট্র্যান্ড। আর যেটা হচ্ছে তোমার নিচের দিকে যায় তার একটা নাম রয়েছে, সেটাকে বলা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। নিচের দিকে, যেটা নিচের দিকে আসে ওটাকে বলা হচ্ছে কি ল্যাগিং স্ট্র্যান্ড। দুটার নাম অবশ্যই মনে রাখবে। তো দেখো এই হচ্ছে আমাদের এই তোমাদের যে ডিএনএ রেপ্লিকেশনের ফুল প্রসেস পুরো ব্যাখ্যা সহ বুঝাই দিয়েছে একটা ভিডিওতে। আশা করি ডিএনএ রেপ্লিকেশনে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না, উল্টা তোমরা আরো সবাইকে বুঝাইতে পারবা ডিএনএ রেপ্লিকেশনের। অবশ্যই ক্লাসটা করার পর সুন্দর মতো সবাই নোট করবা, গ্রুপে শেয়ার করবা, প্লাস যে কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানাবা, আমি যখন গ্রুপে পোস্ট করবো তোমরা জানাবা। আশা করি এই চ্যাপ্টারে তোমাদের যদি রেসপন্স পাই অন্যান্য টপিকের উপর আলোচনা করবে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমাকে জানাবা। তোমাদের কোনো জায়গায় যদি এই টপিকে যদি কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় ভাইকে জানানো শুরু করবা। পরবর্তী ক্লাসে অতি দ্রুত তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং অনেক বেশি পড়াশোনা করো এবং বায়োলজিকে লজিক্যালি ব্যাখ্যা সহ একটু মুখস্থ করে পড়ার চেষ্টা করো। আশা করি এখানে এত বেশি বোরিং লাগে না, যে খুব কঠিন, খুব মানে বিচ্ছিরি এমন না। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা। ডিএনএ অ্যাপ্লিকেশনের কিছু তোমরা কি বলে প্রেজেন্টেশন আছে, একটু প্রেজেন্টেশন দেখবা, ভিজুয়ালাইজ করবা যে আসলে এনজাইমে কিন্তু মূলত প্রসেসগুলোকে কন্ট্রোল করতেছে। তাহলে দেখবা খুব ইজি লাগতেছে এবং তোমাদের সৃজনশীলের জন্য কিন্তু টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি ক্লাসটা তোমাদের জন্য উপকার দিছে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।